বাংলাদেশের রাজনীতিতে নতুন ভয় দেখা দিয়েছে। তারেক রহমান এই ভয়টা নিয়ে এসেছেন, অর্থাৎ এই ভয়টা তারেক রহমানই প্রথম পেয়েছেন। সেই ভয়টা কি? গুপ্তঘাতক, গুপ্ত স্বৈরাচার। আমরা সবাই একটা প্রেডিকশন করে বসে আছি, ধারণা করে বসে আছি বাংলাদেশের ডিপ স্টেটের কোনো একটি অংশ তারেক রহমান দেশে আসুক, এটা চায় না। এবং আরেকটু খোলাসাভাবে বললে বলা যায়, আর্মির ভিতরে যারা কট্টর আওয়ামীপন্থী সন্ত্রাসী লেভেলের মানসিকতা পোষণ করে আন্ডার লিডার অফ ওয়াকার, তারা কোনোভাবে চায় না তারেক রহমান দেশে আসুক। সেই তারেক রহমান এখন নতুন করে এক ভয়ের কথা বলেছেন, গুপ্ত স্বৈরাচার। এই গুপ্ত স্বৈরাচার কাকে বুঝিয়েছেন তিনি? সেই আলাপের আগে আপনাদেরকে বলি, এখন টিভিতে এই গুপ্ত স্বৈরাচার নিয়ে একটি টকশো হয়েছে। টকশোটি উপস্থাপনা করেছেন কবির, এবং এই গুপ্ত স্বৈরাচার আলোচনায় অংশগ্রহণ করেছেন ব্যারিস্টার ফুয়াদ, তাসনুবা, ডাক্তার তাজনুবা, নীলুফার মনি, বিএনপির নেত্রী। এখন এই তিনজন আলোচনায় অংশগ্রহণ করেছেন। মনিকে জিজ্ঞেস করেছিল এই গুপ্তঘাতক কে? মনি বলেছে সেটা আপনিও জানেন, আমিও জানি। তখন বলছে যে জনগণ তো জানে না। উপস্থাপক বলল জনগণ তো জানে না, জনগণকে একটু জানান। তখন বলে সেটা তারেক রহমানকে জিজ্ঞেস করতে হবে। এই মনি বেয়াদব, অসভ্য মহিলা। সে সবসময় বিএনপির ভিতরে ভয়ঙ্কর যারা তারেক বিরোধী চক্র তাদের সদস্য। নিজে সরাসরি তারেক রহমানের বিরুদ্ধে বলবে না, প্রথম আলোকে তারেক রহমানের বিরুদ্ধে তথ্য সার্ভ করবে। বিএনপির গোপন তথ্য যেগুলো তারেক রহমানের বিরুদ্ধে যায় সেগুলো সার্ভ করবে, জনকণ্ঠকে সার্ভ করবে, কালের কণ্ঠকে সার্ভ করবে। এই হলো মনে, কোনো রকম ঝুঁকি নিবে না, সেফ সাইডে থাকে, কাজ করে। এসব নেত্রী ফেত্রে দিয়ে বিএনপির কোনোদিন কোনো উপকার হয়নি, হবেও না। ব্যারিস্টার ফুয়াদ বলেছেন সুন্দর কথা। গুপ্ত স্বৈরাচারটা কি? গুপ্ত স্বৈরাচার বলতে সরাসরি যারা পালিয়ে থাকা আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা, সেটা বিএনপির ভিতরে হতে পারে, সেটা আর্মি থেকে হতে পারে, সেটা সুশীল থেকে হতে পারে, সেটা মিডিয়ার ভিতরে হতে পারে। ফুয়াদের ব্যাখ্যাটা ছিল এরকম, যেমন ওয়াকার সেনাবাহিনীর ভিতরে অপরাধী চক্রের লিডার, সে পুরা সেনাবাহিনীর লিডার না। আমার টাকায় ওয়াকারের বেতন না হোক, ওয়াকারের উপর নালদ বর্ষিত হোক, দেশে ডিস্টার্ব করছে সে। তো এই যে ওয়াকারের অপরাধী চক্র, সাংবাদিকদের ভিতরে ক্রিমিনাল চক্র, সাংবাদিকদের বেশিরভাগই ক্রিমিনাল, আর সেনাবাহিনীর হলো বেশিরভাগ ভালো, ওয়াকার সহ কিছু লোক খারাপ। এদের পরিবারকে জাতির কাছে হিসাব দিতে হবে। তারপরে ডাক্তার ফুয়াদ এটা চমৎকারভাবে বলে যে এরা অর্গানাইজ হয়ে যাবে, বাইরে থেকে ইন্ধন দিবে খুনি হাসিনা, তাহলে ধীরে ধীরে এই গুপ্ত স্বৈরাচার আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। ফুয়াদ গুপ্ত স্বৈরাচার বলতে এটাকেই বুঝিয়েছেন। আমরা এর আগে আলাপ করব, নিজস্ব একটি মতামত আলাপ করব এরপরে। তাজনুবা, ডাক্তার তাজনুবা যারা এটা পরিষ্কার করেছেন তিনি গুপ্ত স্বৈরাচার বলতে আসলে কি বলেছেন। তাজনুবাকে চিনেছেন? তাজনুবাকে আমরা আসলে তার বক্তব্য খুব একটা গ্রহণ করি না, কারণ এই তাজনুবা আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে, বাংলাদেশে তো সাংবাদিক নাই, এগুলা শয়তান, বাটপার, লুবি, সেফ সাইডার। যে দু একজন ভালো সাংবাদিক আছে, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, হ্যাঁ, তারপরে সাইফুর সাগর, এদের সাথে যারা কন্ট্রাডিকশনে যায় তারা কোনোদিনও ভালো মানুষ না, সে যেই দলের হোক। এবার আসুন, এখানে আসলে গুপ্ত স্বৈরাচারের নেতৃত্ব দিবে কে? ওয়াকার, এবং ইন্ধন দিবে ভারত, হাসিনা। আর এদের এলিমেন্টসগুলো হলো দ্য এলিমেন্টস অফ হিডেন ফ্যাসিজম, হ্যাঁ, ক্রিমিনাল সাংবাদিক, অপরাধী সেনা, তারপরে আপনার আওয়ামী লীগ, সন্ত্রাসী আওয়ামী লীগ, ছাত্রলীগ, হাসিনা, ভারত, এরা হইল গুপ্ত স্বৈরাচারের উপশম, ওয়াকার। আসলে তারেক গুপ্ত স্বৈরাচার বলতে কি বুঝাইছেন এটা দেখেন, বুঝতে পারবেন। ওয়াকারকে বুঝাইছেন, আমি যেটা বুঝি, তারেক বুঝাইছে ওয়াকারকে, জামায়াতকে, এবং
আওয়ামী লীগকে, বুঝেছেন? এই গুপ্ত শব্দটি মূলত সাংবাদিক, সেনাবাহিনী এবং বিএনপি বাংলাদেশের রাজনীতিতে নিয়ে আসছে। কিছু ক্রিমিনাল সাংবাদিক রয়েছে, নিশ্চয়ই চিনেন এদেরকে। এরাই গুপ্ত শব্দটাকে নিয়ে এসেছে শিবিরকে ফ্রেমিং করার মাধ্যমে, শিবিরকে আদারিং করার মাধ্যমে, শিবিরকে নতুন করে আপনার এই মেলাইন করার মাধ্যমে এই শব্দটিকে ব্যবহার করা শুরু করেছে, বিশেষত রোকসানা আঞ্জুম নিকোল, কাজী জেসিন এরা। এবং এখানে উত্তাপ দিয়েছে খালেদ মহিউদ্দিন, শয়তান খালেদ, সাংবাদিক চতুর্দিক শয়তান খালেদ মহিউদ্দিন। এদেরকে গালি দিলে কোনো গুনাহ হবে না, এরা অসভ্য। আচ্ছা, আপনি বলেন না, আপনার খালেদ মহিউদ্দিন যদি এই জাতির না থাকতো, আমার যদি বাংলাদেশে জন্ম না হতো, বাংলাদেশে কি হতো? কিছুই হতো না। আমি কোনো অবদান রাখতে পারি না, এটা স্যার, আমি বিনয়ের সাথে বলি। খালেদ মহিউদ্দিন যদি না জন্মাতো এই দেশে, কি হতো? কিছু হইতো না, কিচ্ছু হতো না। তার কোনো অবদান নাই, আমার জীবনে তার কোনো প্রভাব নাই। সে এমন একটা এক্সক্লুসিভ রিপোর্টের কথা বলুক যে তার এই রিপোর্টের কারণে বাংলাদেশে এই পরিবর্তন এসেছে, বলুক? পারবে না। সে হইল সকল অপকর্মের ইন্ধনদাতাদের একজন। বাংলাদেশে সব অপকর্মে ইন্ধন দিবে সে। ইভেন কি জাহাঙ্গীরনগর যে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, সে আইসা বয়ান তৈরি করছে যে এটা মিথ্যা ছিল, বলছে না? তো এই যে তারেক রহমানের নতুন ভয়, সে কি জাতিকে ভয় পাওয়াতে চাইছে? আওয়ামী লীগ যেভাবে ভয় দেখাতো জাতিকে, পাকিস্তান এটা করবে, জঙ্গিরা এটা করবে, ইসলামিস্টরা এটা করবে, আমাদেরকে ভয় দেখাতো। আমরা যদি এই ইসলামের পক্ষে মিছিল টিছিল করি, সাধারণ মানুষ, আমি বলতে সাধারণ মানুষ, তাহলে বিদেশিরা বলবে আমরা জঙ্গি। আবার বিদেশিদেরকে বলতো এদেশে প্রচুর জঙ্গি রয়েছে, হাসিনা যদি ক্ষমতায় না থাকে তাহলে এরা মাথা ছাড়া দিয়ে উঠবে। ভারতকে বলতো এদেশে প্রচুর ইন্ডিয়ান বিদেশি লোক রয়েছে, আমাকে ক্ষমতায় থাকতে হবে, নয়তো তোমাদের বিরুদ্ধে চলে যাবে। এভাবে এক একজনকে এক এক ভয় দেখাতো। হাসিনার কাজগুলো এখন তারেক রহমান করছে। নিজস্ব বয়ান তৈরি না করে মানুষকে ভয় দেখানোর মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি রপ্ত করতে চাইছে তারেক রহমান। এই শ্রদ্ধার, ভালোবাসার, এত দোয়া করার মানুষটিকে এতদিন পর এসে বদদোয়া দিতে চাইছে, মন চাইছে আরও কিছুদিন অপেক্ষা করি না, জিয়াউর রহমানের ছেলে তো, কিন্তু সে যদি হাসিনা হয়ে যায় আমরা তো বদদোয়া দিব হাসিনার মতোই, রোজা থেকে আল্লাহকে বলবো হাসিনার মতোই। হাসিনা যে কষ্ট দিয়েছে, সেই কষ্ট যদি সে আমাদেরকে দেয়, আমরা সেভাবেই আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করা শুরু করে দেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।